আমি কিচ্ছু শুনবো না, আমার বেবি আগে তুমি চুবে। ডক্টর, কিছু করুন, ওর তো খুব কষ্ট হচ্ছে। না না না, কেউ ছুবে না আমায়, আমার বেবি আগে ওর হাতে থাকবে। ডাক্তার আর কোনো উপায় না পেয়ে আশফিকে বলছে, আপনি তাড়াতাড়ি হাতে গ্লাভস আর মুখে মাস্ক পরে নিন। দেরি করলে মা আর বাচ্চা দুইজনেরই বিপদ। আশফি ওগুলো পরে ডাক্তারদের পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ পর নীলার বেবির কান্নার আওয়াজ পাওয়া যায়। এবার ডাক্তারের কথায় আশফি আগে ওদের বেবিটাকে হাতে তুলে নিল। সে তার ছোট্ট হাত পাগুলো ছুঁড়ে কান্না করছে। নীলার ছেলে হয়েছে। আশফি প্রথমবারের মতো তার নিজের সন্তানকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বাবুটাকে হাতে নেওয়ার সাথেই যেন দেহে প্রাণ ফিরে পেল আশফি। এক প্রশান্তির দৃষ্টিতে আশফি ওর দিকে তাকিয়ে দেখছে, আর ওদিকে নীলা আশফির হাতে বেবিকে দেখে এতক্ষণে শান্ত হয়েছে। সেও এক প্রশান্তির দৃষ্টিতে আশফির হাতের দিকে চেয়ে আছে। দেখুন, আপনার বেবিকে আগে আপনার হাজব্যান্ড ছুঁয়েছে, এখন নার্সকে দিই। বেবিকে কেবিনে নিয়ে যেতে হবে তো। ঠিক আছে, থ্যাঙ্কস ডক্টর। 1 ঘন্টা পর নীলাকেও কেবিনে নিয়ে আসা হয়। আশফি ওদের বেবিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বেবিকে এক নজরে দেখার জন্য কেবিনের ভেতরে সবাই হুড়মুড় করে ঢুকে পড়ল। কিরে, এত অল্প বয়সে তাহলে বাবা হয়ে গেলি? আসফি, এই তুই মেয়েদের ছুঁয়ো না আমায় বলতি, আর দেখ তুই আমাদের সবার আগে বাবা হয়ে গেছিস। আমরা তো ভাবতেই পারছি না, মহাপুরুষ। আশফি ওদের দিকে তাকিয়ে একটা প্রশান্তির হাসি দিয়ে তার কোলে থাকা বাবুর গালে একটা চুমু দিল। কইছিলাম না যে সবার আগে এগুলো কয় সেই বেশি বউ পাগলা হয়। এখন শুধু বউ নয়, সাথে বাচ্চাও আছে। আসফি, তোর ছেলে তো একদম তোর মতোই দেখতে হয়েছে। ওকে আমার কাছে একটু দাও না, আমি এখনো ভালো করে দেখিনি। এটা শুনে সবাই একসাথে হেসে দেয়। আশফি ওদের বেবিকে নীলার কোলে দিল। প্রথমবারের মতো নীলা তার ছেলেকে কোলে নিচ্ছে। টলটলে দুটো চোখ ওর দিকে চেয়ে আছে। কোলে নিয়ে নীলা ওর গালে একটা চুমু দিল। ছোট্ট মুখটা মায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে মাকে দেখছে। তার চোখ মুখ দেখতে তো আশফির মতোই মনে হচ্ছে। এটা দেখার সাথেই নীলা চেঁচিয়ে উঠল, আশফি, ও তো তোমার মতো হয়েছে, দেখো, এই এই দেখো না। নীলার এত জোরে চিল্লানোতে বাবু এবার ভয় পেয়ে কান্না করে দিল। এটা দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। আশফি অবাক হয়ে বলছে, নীলা, এটা কি করলে? মা হয়ে বাচ্চাকে ভয় দেখালে তুমি? আচ্ছা, মা তো হলে কিন্তু বাবুকে সামলাতে পারবে তো? প্রথমে যা দেখালে ওকে। আশফি গিয়ে নীলার পাশে বসে বাবুর গায়ে হাত বোলাতে বোলাতে সে কান্না থামিয়ে দিল। ঠিক বলেছ, আমার ছেলে একদম আমার মতোই হয়েছে। দেখলে তো বাবার পরশ পেয়ে কেমন কান্না থামিয়ে দিল। বাবুটা আশফি আর নীলা ওদের দুজনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। টলটলে দুটো চোখ আর মুখটা খুবই মায়াবী। নীলার ওকে দেখে খুব মায়া হচ্ছে। মনে হচ্ছে একে সবসময় বুকে জড়িয়ে রাখি আর চোখের আড়াল না করি। একেই হয়তো বলে মা। নীলা আবারও বাবুর দুই গালের দুই পাশে দুটো চুমু দিল। আশফি নীলার কানে ফিসফিসিয়ে বলছে, আই লাভ ইউ। আর এটা বলার সাথেই সেই নীলার গালে চুমু দিয়ে ফেলল। সেই সময় আশফির মা আর দাদি কেবিনে ঢোকে। দেখি দেখি, আমার নাতিকে আমি কোলে নেব, ওকে একটু দাও দেখি। আহা, দেখে চোখ জুড়িয়ে গেল। আজ আমার স্বপ্ন সত্যি হলো। বৌমা, বলেছিলাম না আমি, আমার ছোট নাত বউয়ের কোলে এরকম একজনই আসবে। সত্যি খুব সুন্দর হয়েছে আশফির ছেলে, একদম আশফির মতোই। নীলার মা বাবা এসেও নীলার কাছে বসলেন। বাবা আশফি, তোমার দায়িত্ব কিন্তু আরো বেড়ে গেল। এখন আমার মামুনির সাথে হেকেও দেখে রাখতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না বিয়ান মশাই, নীলা তো ছোট, ও না পারলে আমরা তো আছি, আমরা বাবুকে সামলাবো। মা আর বাচ্চা দুজনকেই দেখে রাখবো আমরা। হ্যাঁ, আমি এখন বড় হয়ে গেছি, এখন আমি বাবুর মা। সবাই আবারও একসাথে হেসে দিল। নীলার বান্ধবীরা নীলা আর নীলার বেবিকে দেখতে এসেছে। হ্যাঁ রে নীলা, তুই এখন আর শুধু নীলা নোস, এখন বাবুর মা। 7 দিন পর নীলা আর নীলার বেবিকে আশফিদের বাসায় নিয়ে আসা হয়। আশফি, আমি এত আগে মা হব ভাবতেই পারিনি। ক্যাম্পাসে লাইফে বিয়ে, তারপর আবার বাবাও হলাম, আর এই আমি নাকি মহাপুরুষ হব। চুপ, বিয়ে করে বউ বাচ্চা হয়ে গেছে, এখনো সেই ভূত যায়নি। আশফি হাসতে হাসতে বলছে, ওই ভূত এখনো মাথায় থাকলে কি এসব হতো?
আশফি নীলার কোমরে হাত দিয়ে ওকে নিজের কাছে টেনে নিল। নীলার ঠোঁটে চুমু দিতে যাবে তখনই রুমের ভেতরে আশফির ভাবি ঢুকে পড়ে। তাড়াতাড়ি আশফি নীলাকে ছেড়ে দেয়। সরি আমি তাহলে পরে আসছি। না না ভাবি এসো। আসলে মা বাবুকে আজ গোসল করানোর কথা বললো তো। ও আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। আশফির ভাবি বাবুকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন। পেছন থেকে নীলা ডাক দিয়ে বলছে, ভাবি ওকে কিন্তু খুব সাবধানে নিয়ে যেও। ভাবি চলে যাওয়ার পর আশফি আবারও নীলার কোমর ধরে ওকে টেনে নিজের কাছে নিয়ে নিল, আর সাথে নীলার ঠোঁটটাও নিজের দখলে নিয়ে নেয়। আশিক ভালো হলো আশফির ভাবিকে তার কোনো সন্তান না থাকার কারণে আগের মতোই পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে কথা শুনতে হতো। কি করবে? হ্যাঁ, তুমি কি করবে? আমার আশিক কি সারা জীবন ওভাবেই থাকবে, নাকি সে কোনোদিন বাবা হবে? যাও চোখের সামনে থেকে। আশফির দাদি খুশি হয়ে তার জমিয়ে রাখা সব কিছু নীলার বেবিকে উপহার দিল। বাবুর ছোট্ট হাতে সোনার একটি বালাও পরিয়ে দিয়েছেন। সবাই নীলার বেবিকে নিয়ে অনেক খুশি, খুব মাতামাতি করছে ওকে নিয়ে। এই বাড়িতে নীলার কদর তো এখন আরও বেড়ে গেছে। আশফির মা ওকে অনেক ভালোবাসেন। এদিকে নীলার বেবি হওয়ার পর আশফির ভাবিকে তার বেবি না হওয়ার জন্য প্রতিদিন নিত্য নতুন কথা শুনতে হতো। এখন কি আত্মীয় স্বজনেরাও নীলার বেবিকে দেখতে এসে ভাবিকে অনেক কথা শোনানো আর অনেক অপমান করে যাচ্ছিল। ইতিমধ্যে এভাবেই 1 মাস কেটে গেছে। এমনই এক দুপুরবেলা নীলা তার ছেলেকে বিছানায় শুয়ে রেখে রান্নাঘরে ঢুকেছে। নীলার ছেলের কান্নার আওয়াজ পেয়ে আশফির ভাবি এই রুমে আসে। তিনি এসে বাবুকে কোলে তুলে নিয়ে তার কান্না থামানোর চেষ্টা করেন। একসময় সে কান্না থামিয়ে দেয়, টলটলে চোখগুলো দিয়ে চেয়ে আছে। বাবুর মায়াবী মুখটা দেখতে ভীষণ মায়া লাগছে, কিন্তু তিনি হঠাৎ করেই কেন যেন রাগে নীলার ছেলেকে কোল থেকে ফেলে দিয়ে ওকে মাটিতে জোরে একটা আছাড় মারেন। আর তখনই নীলা এই রুমের ভেতরে আসছিল। ভেতরে আসতেই দরজা থেকে পুরো এই দৃশ্যটা দেখে মূর্তির মতো আটকে যায়, আর তাড়াতাড়ি দৌড়ে এসে ফ্লোরে পড়ে থাকা তার ছোট্ট বেবিকে কান্না করা অবস্থায় কোলে তুলে নিল। এই দৃশ্য দেখে নীলার চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। ছেলেকে কোলে নিয়ে নীলা অবাক চোখে ভাবির দিকে তাকিয়ে আছে। নীলার বেবি পাকা মেঝেতে পড়ে ব্যথা পেয়ে অনেক কান্না করছে। বেবির এই অবস্থা দেখে নীলা খুব অস্থির হয়ে গেছে। কোথায় লেগেছে সোনা? কিছু হয়নি তোর, মাম আছে তো। ভাবি তুমি এটা কি করে করতে পারলে? কেন আমার ছেলেকে এভাবে ফেলে দিয়ে ব্যথা দিলে তুমি? তোমার জন্য আমি এত কিছু করলাম, আর সেই তুমি কি না আজকে আমার এত বড় ক্ষতি করলে কেন? আশফির ভাবি এবার রাগে চোখ মুখ শক্ত করে বললেন, কারণ ওকে আমার আর একদমই সহ্য হচ্ছে না। নীলা আবারও অবাক হয়ে চোখ সরু করে ভাবির দিকে তাকায়। আমার এত ছোট বাচ্চাকে এভাবে ফ্লোরে ছুঁড়ে মারতে একটু মায়া হলো না তোমার? আল্লাহই জানে ও এখন কোথায় ব্যথা পেয়েছে। তুমি আর কোনো দিন ছুঁবে না আমার ছেলেকে। আশফিটা আগে পাশে আসো, তারপর দেখে নিচ্ছি তোমাকে। নীলার বেবি এখনও খুব কান্না করছে। মায়ের কোলে থেকেও কোনোভাবে তাকে থামানো যাচ্ছে না, আর কান্না না থামাই নীলাও এখন ওর সাথে কান্না করা শুরু করে দিল। আশফির ভাবি জেনিফা ওখানে দাঁড়িয়ে থেকে অগ্নি দৃষ্টিতে নীলার বেবির দিকে তাকিয়ে আছে, আর ভেতরে ভেতরে শুধু মন চাইছে ওকে আরও 1-2 বার খুব জোরে ফ্লোরে আছাড় দিতে, তাহলেই চিরকালের মতো কান্না থেমে যাবে। আশফি রুমের ভেতরে ঢুকতেই কান্নার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখলো নীলা বাবুকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে, আর সাথে নিজেও কান্না করছে। কি হলো? মার বাচ্চা দুজন একসাথে এইভাবে কান্না করছে কেন? নীলা ওদিকে তাকিয়ে দৌড়ে গিয়ে আশফিকে জড়িয়ে ধরলো, আর কান্না করতে করতে বলছে, আশফি আশফি ওর কিছু হবে না তো? ও এইভাবে কাঁদছে কেন? আমার খুব কষ্ট হচ্ছে আশফি, ওকে বাঁচাও। আশফি অবাক হয়ে এক হাতে নীলার পিঠে রেখে বলছে, কি হয়েছে তার আগে বলো, তুমি এভাবে কেন কাঁদছো? আশফি ভাবি ওকে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়েছে। কে? আশফি এবার অবাক হয়ে সামনে দিয়ে তাকিয়ে ভাবিকে ওখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখলো। তিনি মুখটা বিকৃত করে অন্যদিকে তাকিয়ে আছেন। নীলা কান্না করতে করতে বলছে, আশফি আশফি চলো এখান থেকে, ও আমার নীলকে মেরে ফেলবে। কি বলছো এসব? ভাবি আমাদের নীলকে কেন মারবে? আমি আর এখানে থাকবো না আশফি, ও আমার ছেলেকে মেরে ফেলবে। আমি আজ নিজের চোখে দেখেছি, ও আমার ছেলেকে ইচ্ছে করে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়েছে, মেরে ফেলতে চেয়েছিল। এখন ব্যথায় ও খুব কান্না করছে আশফি, আমি সহ্য করতে পারছি না ওর কষ্ট। আমি আর এখানে থাকবো না, চলো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখছি, এখন ওকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাব। আশফি বাবুকে নীলার কাছ থেকে নিজের কোলে নিয়ে নিল। বাবু এখনও খুব কান্না করছে,
টলটলে চোখ দুটো থেকে পানি বেরিয়ে আসছে। আশফি হাত দিয়ে ওর চোখের পানিটা মুছে দিল আর মাথা ভর্তি চুলের ছোট্ট মাথাটা নিজের বুকের কাছে রেখে আগলে ধরে রইল। নীলা রুম থেকে বের হওয়ার আগে ভাবির দিকে রাগান্বিত দৃষ্টিতে এক নজর দেখে তারপর বের হয়। রাতের বেলা নীলাদের বাড়িতে নীলার বাবুর ছোট্ট হাত ধরে বলছে, আজ আমি সময় মতো না দেখলে ওর কি হতো বলো তো? নীলা বাবুকে একটা চুমু দিয়ে আশফির দিকে এগিয়ে আসলো। বাবু এখন ঘুমাচ্ছে। ডাক্তার ওর ছোট হাতে পায়ে ব্যথার মেডিসিন দিয়ে তারপর ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। এখন ওর কান্না করা দেখে নীলার বুকটা ফেটে যাচ্ছিল। কি বলছো নীলা? ওটা তো এখন তোমার বাড়ি। আশফি চৌধুরীর ছেলে নীল চৌধুরী, যারা ক্ষতি করার চেষ্টা করবে আমি তাদের ছেড়ে দেবো ভাবছ? কখনো না। এই ঘটনার কথা আশফির মা বাবা আর আশফির ভাই আশিক জানতে পেরে ভাবি জেনিফাকে বাড়ি থেকে বের করে দেয়। আশিক আশফিকে ফোন দিয়ে বলেছে, ভাই তুই নীলাকে নিয়ে বাড়ি ফিরে আয়। আমি জেনিফাকে তাড়িয়ে দিয়েছি। ও তোর ছেলের ক্ষতি করার চেষ্টা করেছিল, আর তোর ছেলে মানে তো আমারও ছেলে, তাই না? পরদিন আশফি নীলা আর তাদের ছেলে নীলকে নিয়ে নিজের বাড়িতে আসে। তারপর নীলা নিশ্চিন্তে ক্যাম্পাসে ক্লাস করার জন্য যাওয়া আসা করতে শুরু করে। নীলা আর আশফি ক্যাম্পাসে থাকাকালীন নীলকে আশফির মা আর চাচিই সামলায়। নীলার বাবুর বয়স এখন 3 মাস। নীলা আর আশফি ওকে নিয়ে আজ ঘুরতে বেরিয়েছে। পথে হঠাৎই জেনিফার সাথে দেখা হয়। সে নীলার পা ধরে ক্ষমা চেয়ে বলছে, রাগের বশে ওই দিন আমি ভুল করেছিলাম। সন্তান না থাকার কারণে নানার কথা শুনতে শুনতে আমার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। আমাকে তুমি ক্ষমা করে দাও নীলা। তাই বলে তুমি আমার ছেলেকে মেরে ফেলবে? আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না। তোমার ছায়াও আমি আর দেখতে চাই না, আর কখনো আসবে না তুমি। ভাবি, ও তোমার নিজের ছেলে হলে পারতে এটা করতে? তোমার বুক কি একটুও কাঁপতো না? কে বলেছে তোমার কোনো সন্তান নেই? আমাদের নীলকে কেন তুমি নিজের ছেলে বলে ভাবতে পারলে না? জেনিফার চোখ দিয়ে এবার পানি বেরিয়ে আসলো। আমি ভুল করেছি। ওই নিষ্পাপ বাচ্চাটাকে কষ্ট দিয়ে আমি যে পাপ করেছি, তাতে আল্লাহও আমাকে ক্ষমা করবে না। আমার তখন কি হয়েছিল আমি তো জানি না। আমি নিজের মধ্যে ছিলাম না। নীলা, তোর বেবিকে এখন একবার আমার কোলে দেবে? আমি ওকে একটু আদর করতাম জানো। সেই দিনের পর থেকে আমি আর একটা রাতও ভালোভাবে ঘুমাতে পারিনি। আমার স্বপ্নে শুধু একটা বাচ্চা এসে বারবার কান্না করে, আর তারপর ওটা দেখে কষ্টে আমার বুকটা ফেটে যায়। বাচ্চাটা বারবার চাইছে আমি যেন ওকে কোলে তুলে নিই, কিন্তু আমি তা পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে আমার। নীলা, আমি এর থেকে মুক্তি চাই। প্লিজ নীলা, তোমার বেবিকে একবার আমার কোলে দাও না প্লিজ। কিছুতেই না, আমি তোমাকে বিলিভ করি না। নীলা, আমার পাপের কোনো ক্ষমা নেই, কিন্তু ওকে একবার কোলে নিলে আমার মনের শান্তি ফিরে আসবে আমি জানি। আমি রাত দিন স্বপ্নে শুধু বাচ্চার কান্নার আওয়াজ শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছি। ওই দিনের পর থেকে আমি আর পাচ্ছি না এই কষ্টটাকে নিতে। ওকে একবার কোলে নিয়ে আদর করার জন্য বুক ভারী হয়ে আছে আমার। আমি জানি ওকে একবার আদর করলে সব ঠিক হয়ে যাবে। প্লিজ নীলা, একবার দাও না প্লিজ। আশফিয়া নীলা ওর আর কোনো কথা না শুনে ওখান থেকে চলে আসে। জেনিফা ওখানে কাঁদতে কাঁদতে বসে পড়ল। আমি জানি নীলা, মায়ের মন তো, তাই আমাকে বিলিভ করতে পারছো না। নিজে তো কখনো মা হতে পারিনি, তবে বুঝতে পারছি আমি তোমার ওকে নিয়ে ভয় থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমি যে সত্যি সত্যি শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন। রাতে জেনিফা আশিককে ফোন দেয়। আশিক, আমায় ক্ষমা করে দাও প্লিজ। তোর মতন একটা জঘন্য মানুষের মুখ আমি আর দেখতে চাই না। তুই আর কোনোদিনও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। জেনিফা তার ওই দিনের করা পাপের জন্য এতটাই অনুতপ্ত যে আশেপাশে বা রাস্তাঘাটে ওরকম কোনো ছোট বাচ্চাকে দেখলেই সেখানে ছুটে যায় তোকে কোলে নেওয়ার জন্য। রাতের বেলা ঘুমের মধ্যেও সে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। স্বপ্নে অনেকগুলো ওরকম ছোট বাচ্চা তাকে ডাকে ওদের কোলে নেওয়ার জন্য, কিন্তু জেনিফা হাত বাড়াতেই তারা মিলিয়ে যায়। জেনিফা নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে প্রতিনিয়ত। সে মনে করছে ওদের নীলার নিষ্পাপ বেবিকে ওভাবে আঘাত করার জন্যই তার সাথে এমনটা হচ্ছে। তাই সে এমন মরিয়া হয়ে উঠেছে নীলার কাছে ক্ষমা চেয়ে তার বেবিকে একবার কোলে নিয়ে আদর করার জন্য। আর নামাজে বসে বারবার ওই দিনের জঘন্য কাজের জন্য ক্ষমা চাচ্ছে। নীলার বাচ্চাটাকে এখন একবার কোলে নেওয়ার জন্য তার বুকটা এখন ফেটে যাচ্ছে। এভাবেই একদিন সন্ধ্যাবেলা নীলা কফি হাতে রুমে আসতে দেখলো রুমের জানালা ভাঙা, আর দোলনার দিকে চোখ যেতেই দেখতে পায় বাবু ওখানে নেই। কিন্তু সে তো ওকে একটু আগে ঘুম পাড়িয়ে ওখানে রেখে গিয়েছিল। তাহলে ও গেল কোথায়? ও তো এখনো হাঁটতেই শেখেনি। নিজে নিজে কোথাও যাবে কিভাবে? নীলা অস্থির হয়ে ওকে সারা বাড়ি খুঁজল, কেউ ওকে কোলে করে নিয়ে গেছে কিনা, কিন্তু না,
ও কোথাও নেই। শেষে আবারও রুমে এসে ভালো করে খেয়াল করলো রুমের জানালা ভেঙে কেউ ভেতরে এসেছিল, আর তখনই হয়তো ওকে দোলনা থেকে তুলে নিয়ে গেছে। নীলা আর কিছু ভাবতে পারছে না, সে পাগলামো করা শুরু করেছে। বাবুকে খোঁজাখুঁজি চলছে, পুলিশে খবর দেওয়া হয়েছে। বাবুর চিন্তায় আশফিরও অবস্থা খুব খারাপ। আশফির ভাবি জেনিফার ওখানে খোঁজ করলে জানা যায় সে নাকি সন্ধ্যার পর থেকে নিখোঁজ। এদিকে আশফির ভাই আশিকেরও কোনো খবর পাওয়া যাচ্ছে না, সে এখনও বাড়ি ফেরেনি, ফোনটাও বন্ধ। অফিসে ফোন করলে জানা যায় সে নাকি নীলার বেবির নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে অফিস থেকে বাড়ির দিকে আসছিল। তাহলে সে গেল কোথায়? আশফির বাবা একটা ব্যবসার কাজে শহরের বাইরে গিয়ে আজই বাড়ি ফিরছিল, কিন্তু পথে কারা যেন এসে ওনার গাড়ি আটকে ভাঙচুর করে ওনার হাত পা বেঁধে ওনাকে উঠিয়ে নিয়ে যায়। ড্রাইভার কোনোভাবে বেঁচে ফিরে এসে এই সংবাদটা আশফিদের বাড়িতে এসে দেয়। আর আশফিকেও কে যেন অচেনা একটা নাম্বার থেকে ফোন দিয়ে বাড়ির বাহিরে দেখা করতে বলেছিল, কিন্তু আশফি এখন তার ছেলের শোকে পাগল প্রায়। আবার এই অবস্থাতে তাকে বাড়িতে থেকে নীলাকে সামলাতে হচ্ছে, তাই এসব সে আর পাত্তা দেয়নি। আশফির মা এসব শুনে সে কখন যে অচেতন হয়ে গেছেন তার মাথায় পানি দেওয়া হচ্ছে। আশফির চাচি আর চাচাতো বোন ওনাকে সামলাচ্ছেন, সাথে আশফির দাদিও অনেক চিন্তিত হয়ে পড়েছেন। 2 দিন হয়ে গেল নিখোঁজদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। নীলার তো তার ছেলের শোকে মাথায় নষ্ট হয়ে গেছে। সে দৌড়ে আশফির কাছে এসে বলছে, আসবি আসবি, আমার ছেলেকে পাওয়া গেছে, কোথায় ও? আশফি মাথা নিচু করে আস্তে করে উত্তর দেয়, না। আশফির বাবা, ভাই আশিক, ভাবি জেনিফা আর নীলার বেবি এরা সবাই নিখোঁজ। 7 দিন হয়ে গেল, কিন্তু পুলিশ তাদের কোনোই হদিশ পায়নি। আশফি উত্তেজিত হয়ে রাগে পুলিশদের বলছে, আপনারা করছেনটা কি? এতগুলো মানুষ সেভাবে নিখোঁজ হয়ে গেল, অথচ তার কোনো ব্যবস্থা নিতে পারছেন না আপনারা। মানুষ আপনাদের উপর ভরসা করবে কি করে? আমরা চেষ্টা করছি, ধৈর্য ধরুন। নীলা আশফির বুকে মাথা রেখে কান্না করছে, আর আশফিও হাত দিয়ে নীলাকে জড়িয়ে ধরে রেখেছে। নীলা কান্না করতে করতে বলছে, আমার ওইটুকু বাচ্চাটা কোথায় আছে, কিভাবে আছে? আসবি, তুমি ওকে এনে দাও, যেভাবে পারো আমার ছেলেকে এনে দাও, তুমি এনে দাও আমার ছেলেকে। আশফি নিজেই অনেক ভেঙে পড়েছে। নীলাকে সে আর কি বুঝিয়ে সান্ত্বনা দেবে? তার নিজের ছেলে, বাবা, ভাই, ভাবি এদের কারোরই কোনো খবর এখনো জানা যায়নি। বুকটা ভার হয়ে আছে। তারপরও সে সদ্য মা হওয়া নীলাকে সামলানোর চেষ্টা করছে। এই রাতের বেলা আশফি না খেয়ে অসুস্থ হয়ে পড়া নীলাকে কোনোভাবে ঘুম পাড়িয়ে দিয়ে তার পাশে বসে থাকতে থাকতে নিজেরও যে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারেনি। মাঝরাতে হঠাৎ নীলার কথায় তার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখলো নীলা বিছানায় নেই। নীলা বাবুর দোলনার কাছে দাঁড়িয়ে একটা পুতুল হাতে নিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার কথা বলছে। এত কাঁদলে হবে সোনা, ঘুমাতে হবে তো। আশফি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে নীলার কাছে গিয়ে ওর কাঁধে হাত দিয়ে বলছে, নীলা। এই চুপ, আস্তে, দেখছো না বাবু ঘুমাচ্ছে, জেগে যাবে তো। নীলা। আস্তে, এই দেখো বাবু জেগে গেল, তুমিও না আসবি, কি যে করো। আশফির চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। সে এবার শব্দ করে কেঁদে দিয়ে নীলাকে জড়িয়ে ধরল। নীলা। উফ, ছাড়ো ছাড়ো, কি করছো আশফি? এমনিতেই বাবু ঘুমাতে চায় না। আশফির এবার দম বন্ধ হয়ে আসে, তারপরও সে খুব কষ্টে বলছে, নীলা, ওটা আমাদের বাবু নয়, ওটা একটা পুতুল। চুপ চুপ, এই তুমি এখান থেকে যাও তো, যাও। আশফি নীলার হাত ধরে নীলাকে নিজের কাছে টেনে নিল। নীলা, তুমি এমন কেন করছো? দাও ওটা আমার কাছে। আহ ছাড়ো না, আমি ওকে এখন দিব না, আগে ও ঘুমা। দেখেছো জেগে গিয়ে কেমন কান্না করছে। নীলা, আমার কথা শোনো, চলো বিছানায় গিয়ে শোবে, এসো। আই, তুমি যাবে এখান থেকে? দেখছো না আমার বাচ্চাটা এখনো ঘুমায়নি। নীলা। আহ কি হচ্ছে আশফি, ছাড়ো। বাবু না ঘুমালে কি আমি ঘুমাতে পারি বলো? তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো, ও ঘুমিয়ে গেলে আমি আসছি। চুপ, একদম চুপ, চলো। আশফি নীলার হাত থেকে পুতুলটা নিয়ে দোলনাতে রেখে দিয়ে নীলাকে টেনে নিয়ে যাচ্ছে। নীলা কান্না করে দিল। আশফি, তুমি এমন করছো কেন? ছাড়ো, আমি যাব না, বাবু এখনো ঘুমায়নি তো। মাঝরাতে কি শুরু করেছো? আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। আর একটা কথা বলবে না তুমি?
আহা, তুমি বুঝতে পারছো না, ছাড়ো আমাকে। আশফি এবার খুব রেগে গেল। কি বুঝবো? হ্যাঁ, কি বুঝবো? আমাদের বাবু আর নেই, ও হারিয়ে গেছে, ও হারিয়ে গেছে, এটা মেনে নাও। বলেছে না না, তুমি কি বলছো এসব? ওই তো বাবু দোলনায় শুয়ে আছে, দেখো। চুপ, আর কোনো কথা বলবে না তুমি, চলো। না, আমি যাব না। আসবি, ছাড়ো, ছাড়ো আমাকে। আশফি এবার জোর করে নীলাকে কোলে তুলে নিয়ে এসে বিছানার ওপরে বসলো। নীলা কান্না করছে। আসবি, তুমি আমার সাথে এমন করছো কেন? এখন চুপচাপ তুমি শুয়ে পড়ো। না, আমি ঘুমাবো না। আশফি নীলাকে জোর করে ধরে বিছানায় শুইয়ে দিয়ে ওর গায়ে কম্বল টেনে দিল। দোহাই লাগে, আর কোনো পাগলামো করো না, আমি নীলকে খুঁজে এনে দেবো, এখন ঘুমাও। নীলা তখনই শোয়া থেকে উঠে বসে আশফিকে শক্ত করে জড়িয়ে ধরে হাওমাও করে জোরে জোরে কাঁদতে শুরু করে। আর আশফির বুকে মাথা রেখেই কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে যায়। আশফি তখন ওকে ভালো করে বিছানায় শুইয়ে দিল। নীলা এখন ঘুমাচ্ছে, কিন্তু চিন্তায় সারা রাত আশফি আর দুই চোখের পাতা এক করতে পারল না। ভোরের দিকে ক্লান্তিতে একটু চোখ বুজে আসলে বিছানায় নীলার পাশে বসে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে জানালা দিয়ে রোদের আলো এসে আশফির মুখে ওপর পড়ায় ওর ঘুম ভেঙে গেল। আশফি বিছানাতে সোজা হয়ে বসার সাথে পাশে তাকাতেই দেখলো নীলা বিছানায় নেই। তারপর বাথরুমের শাওয়ারের শব্দ পেয়ে বুঝতে পারলো নীলা গোসল করছে। কিছুক্ষণ পর নীলা বাথরুম থেকে বের হয়ে কাপড় চেঞ্জ করে আশফির সাথে কোনো কথা না বলেই রুমে হয়ে বের হয়ে যাচ্ছে। আশফি নীলাকে কয়েকবার ডাকলেও নীলা শুনল না। নীলা রুম থেকে বের হয়ে ড্রয়িং দিয়ে বাড়ির মেইন দরজার দিকে চলে যাচ্ছে। আশফি নীলাকে ডাকতে ডাকতে ওর পিছু পিছু ড্রয়িং রুমে চলে আসলো। নীলা, কি হলো? কোথায় যাচ্ছ তুমি? কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছ না? নীলা। নীলা মেইন দরজা দিয়ে বাড়ির বাহিরে বের হয়ে যাচ্ছে। তখনই আশফি নীলার হাত টেনে ধরে। কোথায় যাচ্ছ তুমি? নীলা পেছনে ঘুরে আশফির থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়ে অনেকক্ষণ আশফির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থেকে তারপর বলছে, কে আপনি? আর আপনি আমার হাত ধরেছিলেন কেন? আশফি এবার বড় একটা ধাক্কা খেয়ে নীলার দিকে তাকিয়ে বলছে, নীলা, কি হচ্ছে তোমার? কাল রাত থেকে তুমি এমন পাগলামো শুরু করেছো, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। নীলা অবাক হয়ে আশফির দিকে তাকিয়ে বলছে, আরে কি আশ্চর্য, আমি আপনার সাথে এমন করতে যাব কেন? বাই দ্য ওয়ে, আমি আসছি। আশফি আবারও নীলার হাত ধরে নীলাকে নিজের কাছে টেনে নেয়। আর একবার যদি তুমি উল্টাপাল্টা কোনো কথা বলেছ। কি করবেন আপনি? হ্যাঁ, ছাড়ুন, ছাড়ুন আমাকে। অসভ্য বেহায়ার মতন আমাকে ধরে রেখেছেন। আপনার লজ্জা করে না মেয়েদের গায়ে এভাবে হাত দিতে? নীলা, আমার কিন্তু এখন মাথা গরম হয়ে যাচ্ছে। জাস্ট শাট আপ। আপনি যা ইচ্ছা তাই করুন, বাই। আশফির রাগে জোরে একটা চিৎকার দিয়ে ফ্লোরে হাঁটু কেটে বসে পড়ল আর নীলা বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যার দিকে আশফি একটা পার্ক থেকে নীলাকে ধরে এনে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার ওকে দেখে বলছে অতিরিক্ত টেনশন সহ্য করতে না পেরে সাময়িকভাবে ওনার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, তাই উনি এমন অদ্ভুত আচরণ করছেন। এমনিতেই ঠিক হয়ে যাবে, তবে ওনাকে বেশি রাগাবেন না, এতে ব্রেনের ওপর চাপ পড়ে ক্ষতি হতে পারে। আশফি নীলাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিল। এমন সময় নীলা আশফিকে বলছে, আচ্ছা, আপনি সব সময় এত মন খারাপ করে থাকেন কেন? কি হয়েছে আপনার? আমার ছেলে হারিয়ে গেছে, তাহলে মন খারাপ করে থাকবো না তো কি ড্যাংড্যাং করে নাচবো? আহারে বেচারা, মনে কি কষ্ট। এত কষ্ট করে রাখো তুমি। সরি, আপনাকে আমি তুমি করে বলে ফেললাম। আশফি তার শার্টের কয়েকটা বোতাম খুলে বুকটা বের করে দেখে বলছে, আমি কি বুকের ভেতরটা কেটে কলেজটা বের করে তোমার হাতে ধরে দিব, তারপর দেখাবো যে। ছি ছি ছি, তা হবে কেন? আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। ঠিক আছে, আমি শুনবো আপনার কষ্টের কাহিনী। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? না মানে আপনাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। এই কথা শুনে আশফি 440 ভোল্টের শক্ট খেয়ে নীলার দিকে হাঁ করে তাকিয়ে থেকে শুধু উচ্চারণ করলো, ঠিক আছে, এখন থেকে আমরা বন্ধু। আর একটা কথা, আপনি না দেখতে অনেক হ্যান্ডসাম। আমি তো অলরেডি ক্রাশ, বাট ইস, আপনি তো ম্যারিড, আপনার আবার বউ বাচ্চাও আছে। দেখ, সুন্দর ছেলেদের হয় বউ থাকে, নয়তো গার্লফ্রেন্ড। ওহ, আমার কপালটাই খারাপ, না হলে আপনাকে প্রপোজ করার একটা চান্স দিতাম। এই কথা শুনে আশফি আরও একবার শক্ত খেয়ে নীলার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। তার এবার বুক ধরপড় করা শুরু করেছে আর বড় বড় চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। সত্যি আপনি এত হ্যান্ডসাম কেন? আমি তো একদম পাগল হয়ে যাচ্ছি। বাট অন্যের হাজব্যান্ডের দিকে নজর দিতে বিবেকে বাঁধে। যদিও আপনার বউ পাগল, তবুও
ওনার আড়ালে তো আমি আপনার সাথে পরকীয়া করতে পারি না। আশফি হাত দিয়ে তার কপালে বাড়ি দিয়ে বলছে, এটা আমার কপাল, এই দেখার বাকি ছিল আমার। আপনার খুব আফসোস হয় তাই না? বউ পাগল, তাই তার সাথে প্রেম করতে পারেন না। এখন আবার আমার মতো একজন সুন্দরী মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে, কি করবেন? সবই কপাল। আশফির রাগ হচ্ছে আর মনে মনে বলছে, ডাক্তার বলেছে এই অবস্থায় নীলার সাথে রাগারাগি করা যাবে না, তাই এখন আমাকে ওর সুরে সুর মেলাতে হবে। সবই আমার কপাল। তা বন্ধুকে কেউ কি আপনি বলে? তুমি আমাকে তুমি করেই বলতে পারো। আসলে আজই প্রথম আপনার সাথে দেখা হলো তো, আপনার সম্পর্কে তেমন কিছুই জানি না। আমরা আরও একটু ফ্রি হলে তখন না হয় তুমি বলা যাবে। আশফির এখন ইচ্ছে হচ্ছে রাস্তার পাশের দেয়ালটার সাথে বাড়ি দিয়ে নিজের মাথাটা ফাটাতে। আল্লাহ ধৈর্য দাও, এসব আমি কি শুনছি? এগুলো শুনে হজম করা ধৈর্য দাও আল্লাহ। হ্যাঁ, এখন আপনি ধৈর্য ধরুন। এত হ্যান্ডসাম ছেলের বউ পাগল, আমার ভাবতে খুব খারাপ লাগছে। তা আপনি এমন পাগল বউ বিয়ে করেছেন কেন? আর আপনার ছেলেই বা কিভাবে হারালো? বউ তো আগে পাগল ছিল না, ছেলে কারণে শোকে তার মাথা নষ্ট হয়ে গেছে। ইস, খুব খারাপ লাগছে। আপনি ওনাকে ডাক্তার দেখাননি, ভালো করে চিকিৎসা করান, দেখেন কি হয়। এখন তো মানসিক রোগের উন্নত চিকিৎসা আছে, তাই না? আপনি ভেঙে পড়বেন না। আমি বন্ধু হিসেবে আপনার আর আপনার স্ত্রীর পাশে আছি। জি, আমি ডাক্তার দেখাতে এসেছিলাম, আর তখন আপনার সাথে দেখা হয়ে গেল। আল্লাহ বাঁচাও আমারে। আহা, আপনি ভেঙে পড়ছেন কেন? এখন বাড়ি চলে যান, কাল আমাদের আবার দেখা হবে। আপনি কোথায় যাবেন এই রাতের বেলা? চলেন, আজ রাতে আমার বাড়িতেই থাকবেন। আপনি বন্ধু হয়ে আমার পাশে আছেন, তাই সামান্য খেদমতটুকু করার সুযোগ দিন আমাকে। নীলা একটু ভেবে নিয়ে বলছে, হ্যাঁ, তা যাওয়া যায়। না হলে এই শীতের রাতে আমাকে বাহিরে রাত কাটাতে হবে। ছিছে, আপনার বন্ধু থাকতে আপনি বাইরে থাকবেন কেন? চলেন, আজ রাতে আমার বাড়িতেই থাকবেন। কিন্তু আপনার বউ যদি বাহিরের একটা মেয়েকে আলো না করে, এইভাবে একজনের বাসায় যাও কি আমার ঠিক হবে? ও, আপনার বউ তো এখন পাগল। জি জি, আসুন। ঠিক আছে, চলুন তাহলে যাওয়া যাক। আশফি নীলাকে বাসায় নিয়ে এসে ডিনার করায়, তারপর নীলাকে তার রুমে নিয়ে গেল। এটা কার রুম? আর আপনার স্ত্রী কোথায়? বাড়িতে আসার পর তাকে তো একবারও দেখতে পেলাম না। কোথায় উনি? একটু দেখা তো করাবেন। আছে হয়তো বাড়িতেই কোথাও, পাগল তো, তাই একটু রুমে আটকে রেখে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি এখানে শুয়ে পড়ুন, আর আমি পাশের রুমে আছি। তখনই আশফির চাচি রুমে ঢুকে পড়ল। বৌমা এসেছো? তোমার শরীর কেমন এখন? চিন্তা করো না মা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, উনি এসব কি বলছেন? কে উনি? আশফি দৌড়ে তার চাচির কাছে গিয়ে বলছে, চাচি প্লিজ, তুমি এখান থেকে যাও। আশফি কোনো রকমে এটা ওটা বলে তার চাচিকে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। আপনি এরকম করছেন কেন? আর উনি কে? কিছু না, উনি আমার চাচি হন। আপনার চোখগুলো কিন্তু অনেক সুন্দর, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। তা থাকুন না, কে মনে করেছেন? ধ্যাত, অন্যের বরের দিকে তাকাবো কিভাবে? আরে তাকান তাকান, আমার বউ তো এখন পাগল, তাই তার কাছে থেকে এখন আর কিছু পাওয়ার আশা করা যায় না। যদি আপনার মতো একটা বউ থাকতো আমার। এই কথা বলায় নীলা এবার লজ্জা পেয়ে গেল। সে চোখটা নিচে নামিয়ে লাজুক ভঙ্গিতেই বলছে, আমি না আপনাকে দেখে আর ঠিক থাকতে পারছি না। আপনি সত্যি আমাকে পাগল করে দিচ্ছেন। এত হ্যান্ডসাম মানুষ হয় নাকি? আচ্ছা, আপনার স্ত্রী দেখতে কেমন? একদম আপনার মতো, অনেক সুন্দরী আর রূপবতী, কিন্তু সমস্যা হলো সে এখন আমাকে চিনতে পারছে না। আহারে বেচারি, আপনার মতো এত হ্যান্ডসাম পুরুষকে না চিনে কিভাবে দূরে আছে? আসলে আপনার স্ত্রী একটা বোকা। তা আপনি কাছে আসুন না। যা, তা হয় নাকি? কেন হয় না? আপনি তো আর আমার বর নন। এনিওয়ে, আপনার ঠোঁটটাও কিন্তু অনেক সুন্দর, আর কি আকর্ষণীয় বডি। উফ, আপনার ঠোঁটটা যে কোনো মেয়েকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। আশফি এবার আর কোনো কথা না বলে নীলার কাছে গিয়ে দাঁড়ালো। আমাকে কাছে পেতে তাহলে দাঁড়িয়েছেন কেন? এসো, কাছে এসো। আশফি নীলার কোমর ধরে নীলাকে দেয়ালের সাথে চেপে ধরল। ছি ছি, কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমি কিন্তু চিৎকার দিব। এই যা, আপনি তো এমন করেছেন। আমি কিচ্ছু করিনি, আপনি আমাকে ছুবেন না, ছাড়ুন। এইভাবে একটা মেয়ে সর্বনাশ করতে পারেন না আপনি? লজ্জা করেন আপনার বউ থাকতে অন্য একজন মেয়েকে জড়িয়ে ধরে আছেন? ছি! কি করব, পাগলপুর কাছে ধরে যেতে পারি না। ছি, তাই বলে অন্য মেয়েকে এভাবে? আমি আপনাকে বন্ধু ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আপনারও তো চরিত্র ভালো না।
আশফি নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলার এবার আশফির ঠোঁটের দিকে চোখ গেল। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে নীলা আশফির ঠোঁটে কিস করে বসলো। ছি ছি ছি, এটা কি করে ফেললাম? প্লিজ সরি, আপনি কাউকে এটা বলবেন না যেন, কথা দিন। এই চুমু দেওয়ার বিষয়টা আপনি আর কাউকে বলবেন না, না হলে মানুষ আমাকে খারাপ ভাববে। এমনিতেই একটা অচেনা মেয়ে এসে আপনার বাড়িতে থাকছে, বিয়ের সময় এইসব আমার বর শুনলে আমার কোনো দিন বিয়েই হবে না। এটা শুনে আশফি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আশফি ভ্যাবাচাকা খেয়ে নীলাকে ছেড়ে দিল। তখনই নীলার চোখ যায় রুমের একটা ছবির দিকে। আচ্ছা, এটা কার ছবি? আশফি ছবিটার দিকে তাকিয়ে বলছে, আমার আর আপনার বউর ছবি। নীলা ছবিটা ভালো করে দেখে অবাক হয়ে বলছে, আপনার বউ তো দেখতে একদম আমার মতো। ও মাই গড, পুরোই আমার মতো সেম দেখতে। আশফি একটু হাসি দিয়ে বলছে, জি জি, তাই তো আপনাকে দেখে আমার বউর কথা খুব মনে পড়ে। আর মনে মনে বলছে, দেখো কাণ্ড, নিজে আমার বউ হয়ে নিজের ছবি নিজে ছিল না। আল্লাহ বাঁচাও আমারে। আর আমি আপনার বউর মতো দেখতে বলেই আপনার সাথে আমার পার্কের পরিচয় হলো। সত্যি একদম আমার মতোই দেখতে উনি। কি নাম ওনার? নীলা খান। একদম আপনার মতো দেখতে, আমার আদরের বউ, তাই আপনাকে। আশফি নীলার হাতটা ধরা মাত্রই নীলা বলে ওঠে, ছাড়ো ছাড়ো, ছুঁয়ো না আমায়। কেন ছুঁয়ে দিলে কি তোমার আর বিয়ে হবে না? ছি ছি ছি, বিয়ের পর যদি আমার বউ জানতে পারে আমি তোমার সাথে ছিলাম, ইস কি হবে আমার। কিছুই হবে না, তুমি এবার শুয়ে পড়ো, আমি পাশের রুমে আছি, কিছু লাগলে ডাক দিও। ঠিক আছে, শুভরাত্রি। আশফি রুম থেকে বের হয়ে গেলে নীলা দরজা লাগিয়ে বিছানায় এসে কম্বলটা টেনে নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা, গুড মর্নিং। কি ঘুম হলো? নীলা একটা হাসি দিয়ে বলছে, মর্নিং। হ্যাঁ, দারুণ একটা ঘুম হয়েছে, থ্যাঙ্কস। তাহলে এখন এসো, ব্রেকফাস্ট করে নিই, তারপর কিছু ওষুধ খেতে হবে। খাওয়া দাওয়ার পরই রুমে আসতে আশফির ফোনে একটা কল আসে, অচেনা নাম্বার। আশফি কলটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে ফিসফিসিয়ে খুবই আস্তে আস্তে কেউ যেন বলছে, আশফি আশফি, আমি জেনিফা, তোমার ভাবি। তাড়াতাড়ি এই ঠিকানায় চলে এসো, না হলে ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে, তোমার নীলাকেও মেরে ফেলবে। চলে এসো আশফি। হ্যালো হ্যালো, কোথায় আছো তুমি? কিন্তু অপর পাশ থেকে আর কোনো কথা শোনা গেল না। কি হয়েছে? তাড়াতাড়ি চলো আমার সাথে। আশফি এই ফোন নাম্বারটা পুলিশকে দিল। জানা যায় এটা এখন জঙ্গলের একটা পোড়া বাড়িতে অবস্থান করছে, কিন্তু নাম্বারটা এখন বন্ধ রয়েছে। তাহলে আমরা জায়গাটা অ্যাকশন নিয়ে নিই। আমি তো এখনো নিশ্চিত নই ওরা ওখানে আছে কিনা, আর তাছাড়া আমার বাবা আর ভাই কোথায় আছে সেটা তো এখনো জানতে পারিনি। আমি আগে ওখানে গিয়ে দেখতে চাই। এর কোনো বিপদ দেখলে কোনো বিপদ দেখলেই আমি সংকেত পাঠাবো, আপনি অ্যাকশন নিয়ে নেবেন। আমি চাই না ওরা আমার পরিবারের কারো কোনো ক্ষতি করুক, সবাইকে ফিরে আনতে হবে আমার। আশফি তার বন্ধু আরিয়ান, বিজয়, কৌশিক এদেরকে ডেকেছে। তোমরা কোথায় যাচ্ছ? আমার ছেলে, বাবা, ভাই আর ভাবিকে উদ্ধার করতে। আমিও যাব। আরিয়ান আর বিজয় অলরেডি নীলার কথা শুনে শকড। না, তোমার যাওয়ার দরকার নেই, ওখানে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। না, আমি তবুও যাব। বিপদে বন্ধু হিসেবে আমি তোমার আর তোমার পরিবারের পাশে থাকতে চেয়েছি। বন্ধু হয়ে যদি সুখের সময় থাকে আর শুধু হাসিগুলোই নেই, তাহলে এটা কেমন বন্ধু হলো? কারণ জীবনে তো শুধু হাসি নয়, তার বিপরীতে কান্নাও আছে। তাই আমি এই দুই সময় বন্ধুর পাশে থাকতে চাই। প্লিজ, আমি যাবো তোমাদের সাথে। আশফি নীলাকে জড়িয়ে ধরল। আই, তুমি এমন করো কেন? ছি ছি ছি, ছাড়ো ছাড়ো। বিবাহিত ছেলে হয়ে বউ রেখে অন্য মেয়ের সাথে এমন করো, লজ্জা করে না? ছি। আশফি নীলাকে ছেড়ে দিয়ে বলছে, ইয়ে মানে আসলে তুমি আমার বউয়ের মতোই তো সেম দেখতে। চুপ, একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবে না। আশফি মদ খেয়ে মাতলামি করা শুরু করে দিয়েছে, আর ওদিকে নীলার পাগলামি তো আছেই। অনেক খাইছস, এখন বাড়ি চল। আশফি ক্লাবের ভেতরে দুলতে দুলতে বলছে, ওই ওই ইস, আমার ছেলে করে কোথায় নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? পুরো জঙ্গলটা খুঁজলাম, কোথাও নেই, আবার যাব। অবস্থা তো ভালো দেখতেছি না রে, খুব বেশি খাইয়া ফেলাইছে। আপনারা ওকে বাড়ি নিয়ে যান, আমি আজকে ক্লাবেই থাকবো। এখানে আমার খুব ভালো লেগেছে, অনেক এনজয় করছি। আশফি এবার নীলার দিকে তাকিয়ে বলছে, জান, তুমি তো পাগল হয়ে মজাতেই আছো, কিন্তু আমার কি হবে জানো, আর কষ্ট দিও না। একটু পর আশফি বমি করলো, তারপর ওখানেই সে অচেতন হয়ে যায়। এদিকে নীলা ডান্স করা শুরু করে দিয়েছে। দেখ কি অবস্থা দুইজনের, একজন পাগল হয়ে পাগলামো করতেছে তো অন্যজন মদ খেয়ে মাতাল হয়ে আছে।
এর মধ্যে আশফির ফোনের রিংটোন বাজা শুরু করে। আসফি, আরে ও আসফি ওঠ, তোর ফোন বাজছে, হয়তো জরুরি কোনো কল হতে পারে। আশফির কোনো হুঁশ নেই, সে ঘুমাচ্ছে। এখন কি করবে? আরিয়ান ফোনটা রিসিভ করলো। হ্যালো। অপর পাশ থেকে একটা ঝাঁঝালো ছেলের কণ্ঠস্বর শোনা যায়। কাল সকালের মধ্যেই আমার আসফিকে চাই, না হলে সব কয়টাকে কাল শেষ করে দেব। হয় তুই কোন শালারে, সাহস থাকলে সামনে আয়, তোর বাড়ি মেয়েরা চ্যাপ্টা বানাই দিব শালা। কিন্তু অপর পাশ থেকে ছেলেটার কোনো কিছু না বলেই ফোন কেটে দেয়, আর সাথে সাথে ফোনে একটা মেসেজ আসে। মেসেজে একটা ঠিকানা দেওয়া আছে। ডান্স করতে করতে কিছুক্ষণ পর নীলা অসুস্থ হয়ে পড়ে। এদিকে আশফির অবস্থা ভালো না, এই অবস্থায় তো কিছুই করা যাবে না। আরিয়ান আর বিজয় ওদের দুজনকেই অচেতন অবস্থায় হসপিটালে নিয়ে গেল। সকালে আশফির চেতনা আসলে নিজেকে হসপিটালে দেখার সাথে পাশের বেডে নীলাকেও দেখতে পায়। নীলা ওর আগে উঠে বসে তাকিয়ে তাকিয়ে ওকে দেখছে। কি হলো এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? নিজে পাগল হয়ে তো খুব মজা দিয়ে আছো। কাল ক্লাবে নাইট পার্টি করলে, ডান্স করলে, খুব তো মজা, তাই না? আর আমার অবস্থা দেখেছো? এখন দেখো, চেয়ে চেয়ে দেখো। আরিয়ান আর বিজয়ও ওখানে বসে আছে। আশফি আরও বলছে, ওদিকে ওদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তুমি আমার পাগলামো করে কি হাল করেছো আমার। নীলা আশফির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি দেখছো এভাবে? আমার ভেতরটাকে দেখতে পাচ্ছ না? কতবার বলেছে আমি তোমার বর, আর ওটা তোমার বাড়ি, কিন্তু কে শোনে কার কথা? তুমি পাগলামো করেই যাচ্ছ। নীলা কিছু না বলে একইভাবে আশফির দিকে তাকিয়ে আছে। না কেন বলো, এই অবস্থা আমি কি করব? আমার কলিজাটা কি বের হয়ে তোমার হাতে দেব? ও, আমি কাকে কি বলছি? আমি তো ভুলে গিয়েছিলাম আমার বউ এখন। আশফি কথাটা শেষ করার আগে নীলা এবার জোরে বলে উঠল, ওরা বোধহয় ভুলে গেছে আমি মিসেস আশফি চৌধুরী হলো কিন্তু নীলা খান। আর নীলা খান কতটা ডেঞ্জারাস এটা সবারই জানা। যে কোনোভাবেই হোক আমি আমার ছেলেকে চাই, আর সাথে বাকি সবাইকেও আমি ফিরিয়ে নিয়ে আসবো। আশফি অবাক হয়ে তাড়াতাড়ি বেড থেকে নেমে নীলার কাছে গিয়ে বলছে, নীলা, তুমি আমাকে চিনতে পেরেছ? তার মানে তোমার সবকিছু মনে পড়েছে? তুমি ভালো হয়ে গেছো নীলা, তুমি ভালো হয়ে গেছো। আশফি নীলাকে জড়িয়ে ধরে নীলার গালে কিস করতে থাকে। হ্যাঁ, আর এবার এই নীলা খানের হাত থেকে ওর নিস্তার নেই। তুমি কার কথা বলছো? মদ খেয়ে মাতলামি করলে জানবি কিভাবে? কাল রাতে কোন শালায় যেন তোর কল দিছিল, আবার একটা ঠিকানা মেসেজ করে বলছে তো ওই ঠিকানায় চলে যেতে, না হলে নাকি সবাইকে মেরে ফেলবে। নীলাও মেসেজটা দেখছে। আমার মনে হচ্ছে এটা কারো পরিকল্পিত কাজ। তখনই আশফি ফোনে আরেকটা মেসেজ আসে। পুলিশকে ইনফর্ম না করে সরাসরি চলে এসো, আমাদের লোক তোমার উপর নজর রাখছে। চালাকি করলে তোমার ছেলের সাথে তোমার বাবা, ভাই আর ভাবিকেও শেষ করে দেবে। ভাবির উপর আমার একটা সন্দেহ ছিল, কিন্তু কাল তো ভাবি আমাকে ইনফরমেশন দেয় জঙ্গলে একটা পুরো বাড়িতে যেতে, কিন্তু ওখানে গিয়ে তো কাউকে দেখতে পাইনি। তবে মনে হচ্ছিল আমরা যাওয়ার আগে কেউ এসেছিল ওখানে, কারণ সেখানে দড়ি, পায়ের জুতা, মদের বোতল অনেক কিছু পড়েছিল। হতে পারে আমাদের যাওয়ার খবর পেয়ে শতাংগুলো সরে পড়েছে। ভাবি যদি ইনফরমেশন দেয় তাহলে ওই ছেলেটাকে, আর একটু আগের মেসেজ থেকে বোঝা যাচ্ছে ওই ব্যক্তি সবাইকে কিডন্যাপ করেছে, কিন্তু কেন? সেটার একটা উদ্দেশ্য তো আছে, তাই সবাইকে কিডন্যাপ করেছে, কিন্তু ভাবি কি কেন করলো? তাহলে কি ভাবি ওদের সাথে কোনোভাবে যুক্ত? কিন্তু ভাবি এটা কেন করবে? এখন ওই ঠিকানায় পৌঁছে গেলে সব জানতে পারবো। আশফি, নীলা, আরিয়ান আর বিজয়কে সাথে নিয়ে ওই ঠিকানায় চলে গেল। আশফি পকেটে রিভলভার আর আরিয়ান পকেটে চাকু লুকিয়ে রেখেছে। জায়গাটা খুবই নির্জন, এখানে মার্ডার করলেও কেউ খোঁজ পাবে না। সামনে একটা পরিত্যক্ত পুরনো বাড়ি দেখা যাচ্ছে। ওরা বাড়ির ভেতরে ঢুকে গেল। নিচতলায় লুকিয়ে লুকিয়ে প্রতিটা কক্ষ দেখছে। সামনের কক্ষের দিকে এগোতেই আড়াল থেকে দেখতে পাই ওখানে বিয়ের আয়োজন করা হচ্ছে। আশফির ভাই আশিক বর সেজে বসে আছে। কক্ষে আরও বেশ কয়েকজন দেখা যাচ্ছে। পাশের কয়েকটা কক্ষগুলো বিয়ে বাড়ির সাজে সাজানো হয়েছে। এইসব দেখে আশফি, নীলা, আরিয়ান আর বিজয়ের চোখ কপালে উঠে গেল। ওইখানে আবার কিসের বিয়ে? আর ভাইয়া বর্ষা যে বসে আছে কেন? মাথা তো কিছু ঢুকতেছে না। তখনই কক্ষের ভেতরে আশফির ভাবি জেনিফাকে বউয়ের সাজে ভেতরে নিয়ে আসা হয়। কক্ষের ভেতরে আরও একজন মেয়ে বউয়ের সাজে রয়েছে। সে এবার বলছে, নাহিদ, সম্পত্তি কিন্তু সমান সমান, অর্ধেক তোমার অর্ধেক আমার, আর তারপর আমি আশিককে বিয়ে করে দেশের বাইরে চলে যাব। সম্পত্তি এখনো পুরোপুরি আমরা পেয়ে যাইনি। ব্যবসার বাড়ি আসফির নামেও আছে, তাই বাবা আর বড় ছেলে সাইন নিলেও ছোট ছেলে আসফির সাইন কিন্তু এখনো বাকিই আছে। ওর সাইনটা হলেই অল ক্লিয়ার। আর ওর বাচ্চাটা
সেটার নামেও কিছু সম্পত্তি এখনই দিয়েছে। ওই বাচ্চাটাকে না মারলে তো পুরোপুরি সম্পত্তিটা হাতছাড়া হয়ে যাবে, কারণ ওদের সবাইকে মেরে দিলেও ওই বাচ্চাটা পরে পুরো সম্পত্তির মালিক হবে, তাই ওটাকেও শেষ করে দেবো। নাহিদ এবার জেনিফার দিকে তাকিয়ে বলছে, ডার্লিং, একটু পর আমাদের বিয়ে হবে, আর তারপর শুধু তুমি আর আমি। হারামি, তোর মতো শয়তানকে বিয়ে করা আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু তুই তো কথা দিয়েছিস তোকে বিয়ে করলে তুই আসবি আর নীলার বাচ্চাটাকে মারবি না। শুধু বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমি এই বিয়েটা করতে রাজি হয়েছি। তারপরেও যদি ওর কোনো ক্ষতি তুই করিস তাহলে তোকে আমি শেষ করে দেব। আমার ওই ড্যানিটাকে বিয়ে করার আর কোনো শখ নেই। বেশরম বেহায়া মেয়ে, সেই অফিস থেকে আমার পেছনে আঠার মতন লেগে আছে। শুধু আমার বাবাকে মেরে ফেলার ভয় দেখেছিল বলেই আমি এই শাকচুনি ড্যানিটাকে বিয়ে করেছিলাম। চুপ, বেশি কথা বললে এক্ষুনি সব কয়টাকে গুলি করে মাথার খুলে উড়িয়ে দিব। হায় হায়, কি দেখছে? এই নাহিদ শয়তান তাহলে এসব করেছে। আর তার সাথে ভাইয়ের কলিগ আনিকাও আছে, যার সাথে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল। তার মানে ভাইকে ফাঁসিয়ে ব্যবসা সম্পত্তি হাতানোর জন্য দুজনের প্ল্যান ছিল ওদের। তখনই পেছন থেকে কারা যেন এসে ওদের সবার মাথায় বাড়ি দিল, আর সাথে সাথে চারজনই অচেতন হয়ে পড়ে যায়। তারপর যখন চেতনা আসে, সবাই নিজেদের দেয়ালের খুঁটির সাথে হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে। সেই সময় নাহিদ হাসতে হাসতে কক্ষের ভিতরে এসে বলছে, আসফি, তাহলে তুমি নিজেই এসে গেছো। যাক, আমার লোকেদের আর কষ্ট করে ধরে আনতে হলো না। আরিয়ান নাহিদকে দেখে বলছে, তাহলে তুই সেই শালা? আর সাথে এসব কাদের এনেছো? আরিয়ান আর বিজয়কে দেখার পর নাহিদের এবার চোখ যায় নীলার দিকে। নীলাকে দেখে নাহিদের মাথা পুরো ঘুরে গেল। নাহিদ নীলার পা থেকে মাথা পর্যন্ত হাঁ করে তাকিয়ে দেখছে। ইট লুকিং, উফ, সাথে এটা কাকে এনেছো? এটা তো পুরোই কুইন। এত সুন্দরী মেয়ে শুধু আমার জন্যই। আমি আজ একেই বিয়ে করব। নাহিদ নীলার কাছে গিয়ে লুচ্চা দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে দেখছে। সে একটা 3/4 প্যান্ট আর গেঞ্জি পরে আছে, চুলগুলো খাড়া খাড়া, থুতনিতে হালকা একটু ত্রিভুজাকৃতির মতো দাড়ি, আর দেখতে পুরোই ভিলেনের মতো। শালা লুচ্চা, তোর আবার বিয়ে করার শখ হয়েছে না? আজ তোর কোমরে বাইরে মাইরা ফেলামো। ওই, কি বললি? আর আসফি, তুমি কষ্ট করে রিভলভার আনতে গিয়েছো কেন? ওটা তো আমার কাছেই আছে, দরকার পড়লেই গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। তার মানে আমার পকেট থেকে ওটা নিয়ে নিয়েছিস? ছাড় বলছি, ছেড়ে দে আমাদের। আহা, এত কিসের তারা? আগে সাইনটা করে দাও, তারপরেই মেয়েটাকে আমার করে নেব। আমার নীলার দিকে হাত বাড়াবি না, বলে দিচ্ছি। তখনই ওই কক্ষে নীলার বেবিকে নিয়ে আসা হয়। ওটা তো নীল, আমার নীল। বাচ্চাকে বাঁচাতে চাইলে আগে সাইনটা করে দাও। দয়া করে আমার বাচ্চারা কোনো ক্ষতি করবি না, ওকে ছেড়ে দে। সাইনটা হলেই ছেড়ে দেব। আসফি সাইন করে দেয়। এখন সব প্রপার্টি আমার, শুধুই আমার। তারপর ওই কক্ষে আশিক আর জেনিফাকেও নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর আশফির বাবাকে ওখানে নিয়ে আসা হলো। বাবা, আসফি তুই এসেছিস? আমাদের বাচ্চা। তোমার ছেলে আসফি এর আগেও এসেছিল। এই জেনিফার লুকিয়ে আমার ফোনটাকে চুরি করে আসফিকে কল দিয়েছিল। তারপর ও আমাদের অবস্থান জেনে গিয়ে পুলিশ নিয়ে ওখানে চলে আসে। ভাগ্যিস আমি টের পেয়েছিলাম, তাই সরে পড়েছি। এর শাস্তি আমি জেনিফাকে দিব। আমার সাথে চালাকি, এই জেনিফার জন্য আমার প্ল্যানটা এতদিন সাকসেস করতে পারিনি। বেইমান নাহিদ, তুই আমার এত বড় ক্ষতি করলি। এখন ছেড়ে দে আমাদের সবাইকে, না হলে তোর দিন কিন্তু শেষ হয়ে আসছে। তুই আর বাঁচতে পারবি না বলে দিলাম। আগে নিজেরা তো বাঁচো, তারপর আমার চিন্তা করো। নাহিদের লোকেরা কক্ষটার চারিদিকে ঘিরে রয়েছে। আনিকা হাসতে হাসতে নাহিদের হাত থেকে দলিলটা দেখার জন্য নিজের হাতে নিল। এখন সব কিছুর মালিক আমরা। কিন্তু দলিলের দিকে তাকিয়ে আনিকার হাসি মুখ বন্ধ হয়ে গেল, আর সাথে সাথে মাথার উপর বাজ পড়া শুরু হয়। একই, এখানে আমার নাম দেখতে পাচ্ছি না কেন? সবগুলোতে তো শুধু তোমার নাম রয়েছে, কিন্তু সাইনের আগে তো সব ঠিকই ছিল, আমার নামটা গেল কোথায়? নাহিদ এবার অট্ট হাসি দিয়ে বলছে, সব কিছুই আমার নামে, তাই আমার নামটা দেখতে পাচ্ছ। সবই আমার। মানে? নাহিদ আনিকার হাত থেকে ছো মেরে দলিলটা নিয়ে নিল। মানে যা দেখছো তাই, কোথাও তোমার নাম নেই। সো প্রপার্টির এক ফোঁটাও তুমি পাচ্ছ না, পুরো প্রপার্টি শুধু আমার। যে দলিলটা তোমার আর আমার নামে তৈরি হয়েছিল, আমি সেটা সাইন করার সময় পাল্টে অন্য আরেকটা দিয়েছি, যেটা শুধুই আমার নামে তৈরি। বেইমানি করলি আমার সাথে, আজ আমি তোকে শেষ করে দিব। আনিকা নাহিদকে শ্যুট করতে যাবে, তার আগেই নাহিদ আনিকাকে শ্যুট করে দিল। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল আনিকার দেহ। সবাই হতবাক হয়ে গেছে। কত শোক, আমার প্রপার্টিতে ভাগ বসাবে।
নীলার বেবি কান্না করা শুরু করে দিয়েছে। ওকে নাহিদের লোক কোলে নিয়ে আছে। এইটাকে এখন কি করব? শেষ করে দিই। এত কাউ কাউ আর ভাল লাগে না। সেই 8 দিন থেকে বিরক্ত করছে। না, ওকে মেরো না। আমার বাচ্চাটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। আসবি, ওকে বাঁচাও। তোকে বিয়ে করলে ওকে তুই মারবি না, ওকে তুই আমার কাছে দিয়ে দিবি। দে ওকে, দে বলছি। কিন্তু এখন তো আমি তোকে বিয়ে করব না। আমি আসফির বউ নীলাকে চাই। এখনো সময় আছে, ছেড়ে দে বলছি। আমার বাচ্চাটাকে মেরো না। আচ্ছা, এখন তো প্রপার্টি আর সব কিছুর মালিক তুমি, তাই না? তাই আমি তোমার সাথেই থাকবো। ওদের তো এখন কিচ্ছুই নেই, ফকিরের দল সব। নাহিদ সবগুলো দাঁত বের করলো। সত্যি ডার্লিং, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমার বাচ্চাকে মেরো না প্লিজ। আর আমি তোমার সাথেই থাকবো। আমি করব বিয়ে, তোমাকে বিয়ে করব। আমার হাতের বাঁধন এখন খুলে দাও, বিয়ের কাজ সম্পূর্ণ করতে হবে তো। নাহিদ নীলাকে বিয়ে করার জন্য ওর হাতের বাঁধন খুলে এদিক দিয়ে নিয়ে আসে। আমার নীলাকে ছেড়ে দে শয়তান। চুপ, তোর বউ এখন আমার। তুমি কি সত্যি আমাদের সব প্রপার্টির মালিক? আমার তো বিলিপি হচ্ছে না। তবে প্রপার্টি যেখানে, আমিও সেখানে। আমার বাচ্চা আর প্রপার্টি আমার সাথে থাকলেই হলো। হ্যাঁ ডার্লিং, আমি এখন সব কিছুর মালিক। তোমাকে খুব সুখে রাখবো। কই দেখি দেখি। নীলা নাহিদের হাত থেকে দলিলটা নিয়ে দেখতে দেখতে হাসতে থাকে। আর তখনই সবার চোখের আড়ালে নীলা পকেট থেকে কিছু একটা বের করে লাইটার দিয়ে ওটাতে আগুন দিয়ে দিল। আর তারপর ওটা দলিলের ভেতর রেখে দলিলটা ভাঁজ করে নাহিদকে দেয়। নাহিদ হাসতে হাসতে দলিলটা হাতে নিল। আর ভাঁজটা খুলতেই বোমটা ফুটে যায়। আগুন ধরে দলিল সহ নাহিদ পুড়ে গেল। পুরো দলিলটাই পুড়ে ছাই হয়ে গেছে। আর নাহিদের গায়ে আগুন ধরে নাহিদ পুড়তে পুড়তে চিৎকার করছে। নাহিদের লোকেরা আগুন নেভানোর জন্য পানির ব্যবস্থা করতে এদিক ওদিক ছোটাছুটি করছে। নাহিদ গলা ফাটিয়ে চিৎকার করছে। এই সুযোগে নীলা সবার হাত পায়ের বাঁধন খুলে দিয়েছে। আশিক আর বিজয় ওখানে পড়ে থাকা লাঠিগুলো নিয়ে নাহিদের লোকদের পেটাচ্ছে। নীলা ওভাবে আরও কয়েকটা বোম ফাটিয়ে নাহিদের লোকেদের গায়ে আগুন ধরিয়ে দিল। আর তারপর ওদের এক একজনকে থাপ্পড় দিয়ে ওর কাছ থেকে নিজের বেবিকে নিয়ে নিল। বেবিকে কোলে নিয়ে নীলা মারামারি ওদিকে থেকে একটু সরে আসে। আরিয়ান আর আশফি বড় একটা বাঁশ নিয়ে নাহিদের গায়ে আগুন ধরা অবস্থাতেই নাহিদকে পেটাচ্ছে। আর মাঝে মাঝে ওর দলের লোকেদেরও কিল ঘুষি বসিয়ে দিচ্ছে। নীলাও নাহিদের দলের লোকেদের ওর কাছে আসতেই লাঠির বাড়ি দিয়ে দিচ্ছে। মারামারি চলছে। তখনই আশফির বাবা ওখানে একটা ফোন পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি ওটা উঠিয়ে সুইচ অন করে পুলিশকে খবর দিল। সবাই এতক্ষণে পিটিয়ে নাহিদের লোকদের আধামরা বানিয়ে ফেলেছে। আশফি নাহিদকে পেটাতে পেটাতেই বলছে, তোর বিয়ে করার প্রপার্টি না শখ আজকে মেটাচ্ছি। আরিয়ানও পা দিয়ে নাহিদকে একটা লাথি দিল। শালা। তখনই নীলাও এসে তার পা দিয়ে একটা লাথি দেয়। আর আশিক একটা পাথর নিয়ে ওর গায়ের ওপর ফেলে দিল। এরপর জেনিফাও লাঠি দিয়ে আধা মরা নাহিদকে ইচ্ছা মতো পেটাতে থাকে। তোর জন্য আশিকের সাথে আমার এত ভুল বোঝাবুঝি হয়েছে। শয়তান, তোকে আজ আমি শেষ করে দেবো। কিছুক্ষণ পর ওখানে পুলিশ এসে নাহিদ আর নাহিদের দলের সবাইকে ধরে নিয়ে গেল। আশফি দৌড়ে গিয়ে নীলা আর ওদের বাবুকে জড়িয়ে ধরে। আশিক আর জেনিফারও এতদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটালো। আশফির বাবা দুই ছেলের কাঁধে হাত দিয়ে বলছেন, এবার আমার ছেলে আর বৌমারা সবাই ঘরে ফিরে চলো। কিন্তু নীলা, তুই বোম কখন নিলে? আমি তো ভাবতেই পারিনি তুই এমন একটা কিছু করে ফেলবে। ওটা তো তোমার কাছ থেকে শিখেছি, ওই যে ওই স্যারের। বলেই নীলা একটা চোখ টিপ দিল। জেনিফার নীলার কাছে এসে কান্না করতে করতে নীলার হাত ধরে বলছে, নীলা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভাবি, আমি ক্ষমা করে দিয়েছি। তুমি তো আমার নীলকে এই কয়েকদিন দেখে রেখেছিলে, তোমার কাছে আমি কৃতজ্ঞ। জেনিফা কান্না করতে করতে নীলাকে জড়িয়ে ধরে অচেতন হয়ে যায়। তারপর জেনিফাকে নিয়ে বাড়ি ফিরে আসলে জানা যায় জেনিফা মা হতে চলেছে। এই খবর শুনে আশিক সহ বাড়ির প্রত্যেকেই অনেক খুশি। মা, আমাদেরও ভাবির সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। দুঃখের সময় মানুষের পাশে থেকে তাকে সাপোর্ট করতে হয়। হয়তো আমাদের জন্যই এত কিছু হয়েছে। জেনিফা বৌমা, পারলে এই মাকে ক্ষমা করে দিও। আপনি ক্ষমা চাইছেন কেন? ভুল তো আমাদের সবার হয়েছিল। যাই হোক, সেসব ভুলে আমরা নতুনভাবে সব কিছু শুরু করব। আশফি উত্তেজিত হয়ে বলছে, তাহলে বাড়িতে আজ একটা পার্টি হয়ে যাক। সন্ধ্যার সময় পার্টিতে কেক কাটা আর অনেক রকমের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। খাওয়া দাওয়ার পর পরিবারের কয়েকটা গ্রুপ ছবি ওঠানো হয়।
আশফি আর নীলাও তাদের বেবিকে কোলে নিয়ে ছবি ওঠায়। ফ্রেমে আটকে গেল জীবনের এক অসাধারণ মুহূর্ত। কিন্তু ছবির মতো জীবন তো আর আটকে থাকে না। প্রকৃতি তার আপন গতিতে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো ঝড়, কখনো প্রশান্তি দেয়। এর মধ্যে দিয়েই অতিবাহিত হতে থাকে জীবন। জীবন আসলে এক সুখ দুঃখের খেলাঘর। জীবন আর ভালোবাসা একে অপরের পরিপূরক। ভালোবাসায় শেষ বলতে কোনো শব্দ নেই। জীবনও চলতে থাকবে, আশফি আর নীলার ভালোবাসাও চলতে থাকবে। ভালোবাসা জীবনকে রাঙিয়ে রঙিন করে তোলে। ভালোবাসা হলো রঙিন প্রজাপতির মতো উড়ে উড়ে ছন্দ তৈরি করে। একজন মানুষের জীবনে ভালোবাসার মানুষ খুবই গুরুত্বপূর্ণ। ভালোবাসার মানুষের উৎসাহ, অনুপ্রেরণা, সাহায্য জীবনকে রঙিন করে তোলে। তাই যতই দিন যাবে আশফি আর নীলার ভালোবাসাও বেড়ে যাবে। এই ভালোবাসা কখনো কমার নয়, এর ভালোবাসা কেবল বাড়তেই থাকে। ভালো থাকুক ভালোবাসাগুলো, ভালোবাসার মানুষগুলো।